আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতুহু। সম্মানিত দর্শক, বাংলাদেশের সঙ্গে ভারতের যে সম্পর্ক, এই সরকারের আমলে আবার নতুন করে টানাপোড়েন শুরু হয়েছে। আপনারা সবাই জানেন, ডক্টর মোহাম্মদ ইউনূসের জামানাতে ভারত এবং বাংলাদেশের সম্পর্কটি রীতিমতো দাগ-কুমড়ার পর্যায়ে পৌঁছে গিয়েছিল। সেই সম্পর্কের ভিত্তিতে আমাদের ব্যবসা-বাণিজ্য, আমাদের পর্যটন, আমাদের চিকিৎসা ভিসা থেকে শুরু করে ভারতের সঙ্গে যে সকল চলমান বিষয় গত ১৭ বছরে রীতিমতো প্রাতিষ্ঠানিক রূপ লাভ করেছিল, তা রীতিমতো বন্ধ হয়ে গিয়েছে এবং এখনো পর্যন্ত সীমিত আকারে খুব অল্প পর্যায়ে সেগুলো চালু আছে। যেমন ধরুন, আমরা ভারতের বড়, বড় যে বন্দরগুলো, যেগুলো আমাদের প্রয়োজন, সেগুলোকে আমরা ট্রানজিট হিসেবে ব্যবহার করতে পারতাম এবং বছরে না হলেও $1.5 বিলিয়ন অথবা $1 বিলিয়ন, নট লেস দ্যান $1.5 বিলিয়ন আমরা বাণিজ্যিক সুবিধা পেতাম। আমাদের দেশ থেকে আমরা যখন এক্সপোর্ট করতে গিয়ে এখানে আমাদের ঢাকা বিমানবন্দর বা আমাদের চট্টগ্রাম বন্দর থেকে যে সকল এয়ারে অথবা সিতে যে সকল শিপমেন্ট ইউরোপে যায়, আমেরিকাতে যায়, আমরা অনেক সময় দেখা যাচ্ছে যে তাড়াহুড়োর কারণে বা অন্য বিভিন্ন কারণে আমরা সেই শিডিউলগুলো রক্ষা করতে পারিনি। জাস্ট উদাহরণ, যদি চট্টগ্রাম বন্দর থেকে একটি কন্টেনার বা একটা জাহাজ আমরা ইস্ট কোস্টে পাঠাতে চাই আমেরিকাতে, তো সেক্ষেত্রে কাট আপ টাইম ধরুন ৩০ দিন। এখন আমাদের গার্মেন্টস মালিকরা দেখা গেল যে এই কাট আপ টাইমের মধ্যে তারা তাদের হাতের সময় আছে ১৫ দিনের, কারণ হলো প্রোডাকশনে তাদের দেরি হয়েছে। এখন ১৫ দিনের মধ্যে সে কোনো যাকে বলা হয় সিতে এই মাল পাঠাতে পারছে না, মানে সমুদ্রপথে এই মাল পাঠাতে পারছে না, তাকে এয়ারে পাঠাতে হবে। তো এয়ারে যদি পাঠাতে হয় তাহলে সিতে যদি মালের ভাড়া হয় $১,০০০, এয়ারে এটির ভাড়া হয়ে যাবে $১০,০০০, জাস্ট 10 টাইমস। তখন সে কাজ করে কি, বাংলাদেশ থেকে এই মালটি সমুদ্রপথে বাই ট্রাকে অথবা বাই এয়ারে সে কলকাতাতে, নাভাশিভাতে, মুম্বাইতে অন্য যে কোনো একটা সমুদ্র অথবা বিমানবন্দরে সে পাঠিয়ে দেয়। তারপরে সে এটাকে ওই কাঙ্ক্ষিত গন্তব্যে ইউরোপে বা আমেরিকাতে পাঠায় দেয়। এতে করে তার যে টাকা সেভ হয়, আমাদের যে লাভ হয়, আমরা হিসাব করে দেখেছি বছরে $1.5 বিলিয়ন, অর্থাৎ প্রায় ১৬ থেকে ১৭,০০০ কোটি টাকা বাংলাদেশের লাভ হয়। এটা এক্সপোর্ট এবং ইম্পোর্ট দুটো মিলিয়ে। একইভাবে আবার আমরা যে মালগুলো চায়না, মানে বিশেষ করে ইউরোপ থেকে আনি, আমেরিকা থেকে আনি, ইভেন মিডল ইস্ট থেকে আনি। তো মিডল ইস্ট থেকে যে মালগুলো আনি সেগুলোর যে জাহাজের ফ্রিকোয়েন্সি চট্টগ্রাম বন্দরের সাথে, সেই বন্দরের সাথে ফ্রিকোয়েন্সিটা আমাদের মেলে না। এই জাহাজগুলো মধ্যপ্রাচ্য থেকে কখনো শ্রীলঙ্কা হয়ে আসে, কখনো কলম্বো হয়ে আসে, ইভেন সাংহাই থেকে যে মালগুলো আসে সেইগুলো এই ট্রানজিট হয়ে আসার কারণে ক্ষেত্র বিশেষে ১.৫ মাস সময় লাগে। এজন্য ভাড়া কম পাওয়ার জন্য অনেক ক্ষেত্রে আমরা করি কি, ফ্রিকোয়েন্সি সাংহাই থেকে দেখা গেল কলকাতাতে হলদিয়া পোর্টে, সাংহাই থেকে মুম্বাই পোর্টে যে শিপমেন্টগুলো আসে সেখান থেকে আমরা আবার বাংলাদেশে নিয়ে আসি ফ্রিকুয়েন্টলি। এভাবে আমরা গত ১০-১৫ বছর ধরে ভারতের এই সুযোগগুলো পাচ্ছিলাম। বিনিময়ে ভারত আমাদের কাছ থেকে কী পাচ্ছিল সেটা আপনারা জানেন ভালো। এখানে মূল ব্যাপার হলো যে আমরা তাদেরকে সব ট্রানজিট দিয়ে রেখেছিলাম। কিন্তু আমাদের দেশের সঙ্গে ভারতের যে ব্যবসায়িক সুযোগ সুবিধা, সেখানে চট্টগ্রাম বন্দর বা মংলা বন্দর ব্যবহার করে তাদের 7 সিস্টারে তারা যে লজিস্টিক সাপোর্ট দেওয়ার কথা চিন্তা করছিল, সেটা আসলে ভারতের জন্য কখনোই ভায়াবল হয়নি। টিল নাও, হয়তো ভবিষ্যতে হতো। অথবা আমরা যে ভৈরব যে বন্দর, আশুগঞ্জ ভৈরব যে বন্দর, নদী বন্দর, এটাকে ভারত ব্যবহার করে এখান থেকে কার্গোতে তারা কলকাতা থেকে মাল পাঠাতো। এই মালগুলো আবার বাই রোডে সেই কুমিল্লা হয়ে তারপরে সেটা সেই সীমান্তে যাকে বলা হয় আগরতলা চলে যেত। তো এটা ওদের ছিল, কিন্তু এটাও যে খুব বেশি ভায়াবল হয়েছে, নট লাইক দ্যাট। এর বাইরে বাংলাদেশ থেকে বাসে করে কলকাতাতে যাওয়া যেত, কলকাতা থেকে বাসে, এটা রেসিপ্রোকাল ছিল, আমাদেরও লাভ হতো, ওদেরও লাভ হতো। আবার বাংলাদেশ থেকে ট্রেনে করে সেই কলকাতাতে যাওয়া হতো, না মানে লঞ্চে করে, আবার কলকাতা থেকে লঞ্চে বা স্টিমারে করে ঢাকা আসা যেত। এই কাজগুলো শুরু হয়েছিল, কিন্তু এগুলো ব্যাপকভাবে চালু হয়নি এবং এই বিষয়গুলো ছিল আসলে রেসিপ্রোকাল। কিন্তু ভারতের সাথে আমাদের দ্বিপাক্ষিক যে সম্পর্ক, সেই সম্পর্কের ক্ষেত্রে ১ নম্বর হলো যে আমাদের ছিটমহল যে সমস্যাগুলো ছিল, সেই সমস্যা শূন্য। এটা পৃথিবীর ইতিহাসে এক অনন্য ঘটনা। শেখ হাসিনাকে আপনি যত গালাগাল করেন না কেন, এই একটা বিষয়ের জন্য তাকে পুরস্কৃত করতে হবে, ধন্যবাদ দিতে হবে যে
বাংলাদেশের সাথে ভারতের যে ছিটমহল সমস্যা, এরকম সমস্যা সারা দুনিয়াতে লক্ষ লক্ষ সমস্যা রয়েছে, যেটি ১০০ বছরও রিজলভ হয়নি, ৫০ বছরও হয়নি। কিন্তু বাংলাদেশের ছিটমহল সমস্যা যেভাবে শেখ হাসিনার জমানাতে নিষ্পত্তি হয়েছে, এটি বিরল। ১। ২ নম্বর হলো যে ভারতের সঙ্গে আমাদের যে সীমান্তে বেরুবাড়ি, আঙ্গরপোতা, দহগ্রাম, এটা নিয়ে যে সমস্যা ছিল, সেখানে যে আমরা নতুন রিশিডিউল অ্যাটলিস্ট ৮ থেকে ১০,০০০ বর্গ কিলোমিটার এলাকা, ১০,০০০ বর্গ কিলোমিটার এলাকা আমরা পেয়েছি। ভারতের কাছ থেকে চিন্তা করতে পারেন ১০,০০০ বর্গ কিলোমিটার এলাকা। কম বেশি হতে পারে, জাস্ট আমি একটা বললাম। ধরুন ১,০০০ বর্গ কিলোমিটার এলাকা, ধরুন ১ বর্গ কিলোমিটার এলাকা আমরা এটা ভারত থেকে পেয়েছি। আচ্ছা, এরপরে ভারতের সঙ্গে মায়ানমারের সঙ্গে আমাদের যে সমুদ্র বিরোধ ছিল, সেই বিরোধও শেখ হাসিনার জামানাতে একটা নিদারুণভাবে আমরা একটা ভালো ফলাফল পেয়েছি, চমৎকার একটি ফলাফল পেয়েছি। এখনও কিছু আনসেটেল বিষয় আছে। তো এই বিষয়গুলো নিয়ে ভারতের সাথে রেল ট্রানজিট, অন্যান্য যে বিষয়গুলো ছিল, সেইগুলো ডক্টর মোহাম্মদ ইউনূসের জমানাতে এসে একেবারে সব মুখ থুবড়ে পড়ে। কেবলমাত্র আমাদের নিত্য প্রয়োজনীয় দ্রব্যের আমদানি, রপ্তানিতে ধস নেমেছে। বাংলাদেশ থেকে ভারতে যে আমরা রপ্তানি করতাম বিনা শুল্কে, একেবারে সম্পূর্ণ বিনা শুল্কে, সেটা বন্ধ হয়ে গেছে। আর ভারত থেকে আমরা যে সকল পণ্য আনতাম, সেই সকল পণ্য আমরা আনছি, বিকজ ওইগুলো ছাড়া আমাদেরও চলবে না আর ভারতেরও চলবে না। তো এই জায়গাগুলোতে আমাদের কস্টিং অনেক বেড়ে গেছে, এবং ভারতের এই বেপরোয়া এক্সপোর্টের কারণে আমাদের যে স্পিনিং মিলগুলো, এগুলো সব নষ্ট হয়ে গেছে। এত কিছুর পরেও ভারতের সাথে আমাদের যে সম্পর্কটি, সেই সম্পর্কটি বর্তমান সরকারের ছিল টপ প্রায়োরিটি। এর কারণ হলো যে আমাদের ব্যবসা বাণিজ্য, শিল্প, সাহিত্য, সংস্কৃতি, মন মানসিকতা, এমনকি বিনোদন, এগুলোর সঙ্গে ভারতের যে একটা ওতপ্রোত সম্পর্ক রয়েছে। আমাদের বাংলাদেশের ভিক্ষুকরা ভারতে যায় ভিক্ষা করতে, সারাদিন ভিক্ষা করে চলে আসে। ভারতের ভিক্ষুকরা বাংলাদেশে আসে ভিক্ষা করতে, এবং সীমান্তে তারা ভিক্ষা টিক্ষা করে চলে যায়। সীমান্তে বিভিন্ন জায়গাতে অন্ততপক্ষে ১০ লাখ লোক রয়েছে, যাদের এই সীমান্ত বাণিজ্যের উপর নির্ভর করে। বাংলাদেশের কাঁচামরিচ ভারতে পাঠাবে, ভারতের ডিম বাংলাদেশে আনবে, এবং ডেইলি এই কাজ করে এক একজনের ৫০০, ১,০০০, ২,০০০, ৫,০০০ টাকা লাভ হচ্ছে। এগুলো নিয়ে সিন্ডিকেট আছে, বড় বড় চোরাকারবারি গ্রুপ আছে। সীমান্তে ১০ লক্ষ লোক মোটামুটি এই শেখ হাসিনার পতনের পরে রীতিমতো মানে না খেয়ে মরার মতো অবস্থা তৈরি হয়েছে। তো সব মিলিয়ে একটা ব্যালেন্স তৈরি করার জন্য ভারতের সাথে যে সম্পর্ক, এটি এই সরকারের একটা প্রায়োরিটি সম্পর্ক ছিল, কিন্তু এটি হয়নি। এটি বরং এখন বুমেরাং হয়ে গেছে। যে দৃশ্য আমরা দেখছি বা যে সকল কথাবার্তা শুনছি, তাতে করে মনে হচ্ছে যে খুব দ্রুত এবং সহসা ভারতের সাথে সম্পর্ক স্বাভাবিক হবে না। এখন এই সম্পর্কটা কী কারণে হলো? তারেক রহমান সাহেবের সঙ্গে তো ভারতের সম্পর্ক স্বাভাবিক হবে, ভালো হবে, এবং এইভাবে একটা চুক্তি, এভাবে একটা কথাবার্তা বলেই তো সেখান থেকে আনা হয়েছিল। এরকম তো বাজারে প্রচলিত আছে। সত্য মিথ্যা বিএনপি ভালো বলতে পারবে। তো সেক্ষেত্রে কেন এরকম হলো? এটা প্রশ্ন। অনেকে বলার চেষ্টা করছে যে বিএনপি ক্ষমতা লাভ করার সাথে সাথে রাজনৈতিক দলকে নিষিদ্ধ করার যে আইনটি পাশ করেছে, যার মাধ্যমে আওয়ামী লীগকে এখন একেবারে পার্লামেন্টে আইন করে রাজনীতি করতে নিষিদ্ধ করা হয়েছে। এটা ভারত ভালোভাবে নেয়নি। মানে শুধু ভারত ভালোভাবে না, এটাকে ভারত মনে করছে তাদের সাথে একটা অপমানজনক একটা অবস্থা। এর কারণ হলো, যদি তারেক রহমান সাহেবের সঙ্গে ভারতের আসলেই কোনো কথা হয়ে থাকে, ভারত যদি আসলে তাকে কোনো গ্রিন সিগন্যাল দিয়ে থাকে, তাহলে এখানে তাদের যারা বন্ধু, জাতীয় পার্টি, আওয়ামী লীগ, তাদেরকে পুনর্বাসন করা, তাদেরকে একটা করিডোর দেওয়া, তাদেরকে একটা সুযোগ দেওয়া, এই কাজগুলো বিএনপির কাছে সঙ্গতিকারণে ভারত দাবি করেছিল বা ভারত এই প্রস্তাবগুলো রেখেছিল। যেহেতু সেই জিনিসগুলো করা হয়নি, তো সঙ্গত কারণেই যাকে বলা হয় ভারত রাগ করবে, নিঃসন্দেহে ভারত রাগ করবে, এবং বাস্তবে সেই জিনিসটাই ঘটেছে। এবং এখন আমরা যে দৃশ্য দেখতে পাচ্ছি, যে সরকার ক্রমশ চীনের দিকে ঝুঁকে যাচ্ছে, সরকার ক্রমশ আমেরিকার দিকে ঝুঁকে যাচ্ছে। এখন আমেরিকা এবং চীন, এই দুটো তো কোনো অবস্থাতেই আপনি একত্রে রাখতে পারবেন না। আপনি আমেরিকাকে যদি আরও ১,০০০টা প্লেন কিনেন, বাংলাদেশের তেল গ্যাস সব কিছু দিয়ে দেন, কিন্তু যদি আপনি চীনের সাথে বন্ধুত্ব করতে চান, দহরম মহরম করতে চান, এটা আমেরিকা কোনো অবস্থাতেই মেনে নেবে না। তো এই যে কূটনীতির যে একটা ব্যালেন্স, সেই ব্যালেন্সটা যেটা ধরুন জাপান পারে, যেটা ভারত পারে,
এমনকি যেটা পাকিস্তান করে, সেটা আসলে বাংলাদেশের পক্ষে সম্ভব নয়। একদিকে আপনি চীনকে রাখবেন, আর একদিকে ভারত রাখবেন, অন্যদিকে আমেরিকার সঙ্গে সমানে খেলবেন, যেটা শেখ হাসিনা চেষ্টা করেছিলেন, টিকেছিলেন, কিন্তু তিনি শেষ পর্যন্ত সফল হতে পারেননি। তো সেই দিক থেকে যে নতুন সরকার, তাকে যে কোনো একটি রাষ্ট্রের সঙ্গে কৌশলগত সম্পর্ক স্থাপন করতে হবে। ইট মাইট বি ইউএসএ, ইট মাইট বি চায়না, ইট মাইট বি দিল্লি। যেভাবে এখন ধরুন সৌদি আরব টিকে আছে আমেরিকার উপর নির্ভর করে, উত্তর কোরিয়া টিকে আছে চীনের উপর নির্ভর করে, শ্রীলঙ্কা টিকে আছে চীনের উপর নির্ভর করে, মায়ানমারকে তো পৃথিবীর মানচিত্র থেকে মুছে দিত আমেরিকা। তাদের বার্মা অ্যাক্ট অনুযায়ী সর্বোচ্চ দরকার হলে মায়ানমারকে শেষ করে দিত। পৃথিবীতে মানে যে কটি রাষ্ট্রকে, অন্য অফ দ্য টপ 5 যে রাষ্ট্রকে তারা শত্রু রাষ্ট্র মনে করে, তার মধ্যে মায়ানমার অন্যতম। 5টি শত্রু রাষ্ট্রের মধ্যে আমেরিকার। তো সেখানে মায়ানমারে তারা কিছু করতে পারছে না শুধুমাত্র চীনের কারণে। এবং এই যে বাংলাদেশের যে রোহিঙ্গা সমস্যা, এখানে জাতিসংঘের মাধ্যমে যে খেলাধুলা হচ্ছে, এখানে যে ডিপ স্টেট পলিসি হচ্ছে, এখানে যে আমাদের শান্তি দাদু, শান্তি দাদি তারা যে ক্ষমতায় আসছেন, এটার পেছনে মূলত এই যে বার্মা অ্যাক্টের মাস্টার প্ল্যান এবং মায়ানমারকে অস্থির করার একটা মাস্টার প্ল্যান রয়েছে। তো সেই জায়গাতেও মায়ানমার টিকে আছে চীনের উপর ভরসা করে। এবং চীন এতটা শক্তিশালী, তারা মায়ানমারে এই মুহূর্তে অন্তত 10টা গ্রুপ রয়েছে পরস্পরের সাথে যুদ্ধ করছে। তারপরে এই 10টা গ্রুপের সাথেই কিন্তু সে মুরব্বী হিসেবে সম্পর্ক রক্ষা করে চলছে। তো এনিওয়ে, বাংলাদেশে এখন যে অবস্থা হচ্ছে, সেই অবস্থায় বাংলাদেশ হয়তো চীনের দিকে যাবে বা চেষ্টা করছে, বাংলাদেশ হয়তো আমেরিকার সাথে আরও বন্ধুত্ব করার চেষ্টা করছে বা করবে, কিন্তু ভারতের সাথে যে বন্ধুত্বের একটা সূচনা হয়েছিল এই সরকারের, সেটা এই মুহূর্তে যে জটিল পরিস্থিতিতে পড়েছে, সেটা সহসা এই পরিস্থিতির উন্নতি হবে না। 1। 2 নম্বর হলো যে সরকার এখন অনেকটা মাইন্ডকের সিপায় পড়ে গেছে। সে ইচ্ছা করলেও ভারতকে ছাড় দিতে পারবে না। ভারতকে ছাড় দিতে হলে আওয়ামী লীগকে ছাড় দিতে হবে। আওয়ামী লীগকে যে ছাড় দেবে, সে ছাড় দিতে হলে বাংলাদেশে জামাত থেকে শুরু করে অন্যান্য দলগুলোর সাথে তাদের যে সম্পর্কটা, এটা থাকবে না। রাজপথে বিরোধী দলগুলো চিল্লাফাল্লা করবে, সরকারের মধ্যে অস্থিতিশীলতা দেখা দেবে। আওয়ামী লীগের যারা লোকজন আছে, আবার তারাও বাংলাদেশে এসে তারেক রহমান সাহেবের বিরুদ্ধে কিচ্ছু করবেন না বা চুপচাপ বসে থাকবেন। থিংস নট লাইক দ্যাট। ফলে কেমন একটা জটিল হয়ে গেছে না পুরো পরিস্থিতি। মহান আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করুন এবং হেফাজত করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।